ওকে, সো আজকে আমাদের সেকেন্ড ক্লাস। কতদিন আমরা যেটা দেখেছিলাম, আমি যদি একটু শর্টকাটে দেখাই, এখান থেকে আমরা কিছু বেসিক শেপ দেখেছিলাম, তাই না? সো বেসিক শেপ, যেমন এখানে আমার রেক্ট্যাঙ্গেল শেপ আছে। সো এই রেক্ট্যাঙ্গেল শেপটাকে যদি আমি স্কোয়ার করতে চাই, তাহলে আমি কিভাবে করতে পারবো বলুন তো? আচ্ছা, একটু চুপ থাকেন। আচ্ছা, ধরেন এই যে আমি এখান থেকে একটা ইলিপস নিলাম। এখন ইলিপসটা আমি এখন কি করতে পারতেছি, আমার ফ্রি হ্যান্ডে ড্র করতে পারতেছি যেদিকে ইচ্ছা, কিন্তু আমি এটাকে চাচ্ছি এক্স্যাক্টলি কি হবে, এটার হাইট এবং ওয়াইড সেম হবে। তাহলে আমাকে কি করতে হবে পেইন্ট করার সময় বলেন? আমাকে এক্স্যাক্টলি ওয়াইড এবং হাইট সেম হবে। অথবা আপনি বলেন, এই যে এটা আমি আঁকলাম কিভাবে, যেটা পেইন্ট করলাম গোলাকার শেপ, আমি যখন ফ্রি হ্যান্ডে আঁকবো তখন আমি একটা ইলিপসকে যে কোনো দিকে নিয়ে যেতে পারি। কিন্তু এখন আমি যখন ধরবো, দেখেন এই হাইট ওয়াইড সবসময় সেম থাকতেছে। কেন সেম থাকতেছে বুঝিনি? ওই বিল্ডিং এ কেন সেম থাকতেছে? কারণ আমি শিফট প্রেস করছি। কি প্রেস করছি? শিফট প্রেস করছি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। জি, আচ্ছা, আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো, আমাদের দেখেন সিলেকশনের পাশে আরেকটা টুল আছে, নাম এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। কি টুল? ডিরেক্ট সিলেকশন টুল। এই যে এখানে দেখেন উপরে লেখা আছে ডিরেক্ট সিলেকশন টুল। সো ডিরেক্ট সিলেকশন টুল কি করবে, তার আগে আমরা আরেকটু বোঝার চেষ্টা করি যে ধরেন এই যে শেপটা আমি আঁকলাম, এই শেপ, একটা শেপ মানে ইলাস্ট্রেটর যখন আমাদের একটা শেপ দেয়, সেই শেপটা কিভাবে দেয়, সে পেইন্ট করে কিভাবে কিভাবে পেইন্ট করে। সো আপনি যদি একটু খেয়াল করেন, আমি যদি একটু জুম ইন করি, তাহলে আপনি দেখতে পারেন যে এখানে একটা পয়েন্টার দেখা যাচ্ছে। এই যে এখানে একটা পয়েন্টার আছে কিন্তু স্কোয়ার, আপনারা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, দেখতে পারলে তো ভালোই। সো এই যে এখানে একটা কিন্তু পয়েন্টার আছে, এখানে একটা পয়েন্টার আছে, এবং এর পরে আরেক যে কর্নার আছে আমাদের, এখানে আরেকটা পয়েন্টার আছে। সো এইটার নাম হচ্ছে কি? অ্যাঙ্কার পয়েন্ট। কি নাম? মুখস্থ রাখবেন। আর আমি বলছিলাম পারলে একটু হ্যাঁ লিখে রাখবেন, বলতে একটা নোটপ্যাড নিয়ে আসবেন, ইউজ করবেন। এটার নাম হচ্ছে কি? অ্যাঙ্কার পয়েন্ট। সো আমরা যখন ওই যে ছোটবেলায় জ্যামিতিতে পড়তাম না, যখন আমাদের রেখা আঁকাইতো, তখন কি করতো, একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু, তাই না, একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু ধরে টান দিত। সো দুই পাশের দুইটা বিন্দুকে কেন্দ্র করে বা ধরে সংযোগ স্থাপন করে কিন্তু একটা রেখা হইতো। সেম ভাবে সে কাজ করতেছে। সে কি করতেছে, একটা অ্যাঙ্কার পয়েন্টকে আরেকটা অ্যাঙ্কার পয়েন্টকে জোড়া দিচ্ছে বা সংযোগ স্থাপন করতেছে। ঠিক আছে, এখানে তাহলে আমার কয়টা অ্যাঙ্কার পয়েন্ট আছে? চারটা কর্নারে কয়টা আছে? চারটা আছে, অ্যাঙ্কার পয়েন্ট আছে। এবং আপনি যে কোনো টাইপের শেপ আঁকেন না কেন, সেখানে আপনি অ্যাঙ্কার পয়েন্ট পাবেনই। মাস্ট বি অ্যাঙ্কার পয়েন্ট পাবেন। হ্যাঁ, বৃত্ততে এই যে এখানে একটা আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, চারটা অ্যাঙ্কার পয়েন্ট আছে। কিরকম বুঝিনি? কই এখানে প্লাস চিহ্ন তো নাই, প্লাস চিহ্ন তো নাই এখানে। স্কোয়ার একটা আছে ছোট। আচ্ছা, সো এখন আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল আপনাকে কি করবে, এই অ্যাঙ্কার পয়েন্টগুলোকে এডিট করার অ্যাক্সেস দিবে। কিভাবে দিবে? ধরেন আমার কাছে এখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে, এই রেক্ট্যাঙ্গেলের এই অ্যাঙ্কার পয়েন্টটাকে আমি মডিফাই করতে চাই। কি করতে চাই? এই অ্যাঙ্কার পয়েন্টটাকে। তাহলে আমি নর্মালি কি করব, এটাকে সিলেক্ট করব। আপনি সিলেক্ট করতে পারেন, অথবা এখান থেকে যদি আমি ড্রাগ করে সিলেক্ট করি, সেটাও করতে পারবেন। আপনি চাইলে শিফট ধরে সিলেক্ট করতে পারবেন। সো ধরেন আমি এখানে একটা ক্লিক করে সিলেক্ট করলাম, দেন আমি যদি এটাকে টান দিই, দেখেন আমার শুধুমাত্র একটা অ্যাঙ্কার পয়েন্ট বাইরে যাচ্ছে, এবং এটা আমি ফ্রি হ্যান্ডে করতে পারতেছি। আমি কিন্তু কোনো বাটন প্রেস করতেছি না। তো যেদিকে ইচ্ছা আপনি সেদিকে নিয়ে যেতে পারবেন এটাকে। সেম অ্যাজ আমি যদি এটার অ্যাঙ্কার পয়েন্টকে সিলেক্ট করি, সেম অ্যাজ আমি এই অ্যাঙ্কার পয়েন্টটাকে আমার ইচ্ছা মতো যেদিকে ইচ্ছা আমি কিন্তু সেই দিকে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, যেদিকে ইচ্ছা এটাকে আমি সেদিকে নিয়ে যেতে পারবো, আমার ইচ্ছা মতো, প্রয়োজন মতো, যেই দিকে ইচ্ছা আমি সেদিকে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, সো ডিরেক্ট সিলেকশন টুল আপনাকে কি করতে হেল্প করবে, এই যে অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করতে হেল্প করবে। কি করবে? অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করতে হেল্প করবে। এবং একটা অ্যাঙ্কার পয়েন্ট আর আরেকটা অ্যাঙ্কার পয়েন্টের সংযোগ স্থাপনের জায়গায় আরেকটা জিনিস আপনি দেখতে পারবেন। আমি যদি এটাকে এখানে নিয়ে আসি এবং কন্ট্রোল ওয়াই প্রেস করি, তাহলে এটা
একদম পাথ মুডে গেছে। আপনি যদি একটু খেয়াল করেন দেখেন, এই যে আমার এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট ছিল আর এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট ছিল, এই দুইটার মাঝে একটা যে সংযোগ স্থাপন হয়েছে একটা রেখা দিয়ে, এটাকে আমরা কি বলতেছি? পাথ। কি নাম? পাথ, PATH, পাথ। ওকে, সো এটাকে আমরা বলতেছি পাথ। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন, তাহলে আমরা অ্যাঙ্কার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করতে পারবো? এক একটা অ্যাঙ্কার পয়েন্টকে সিলেক্ট করতে পারবো, ওই অ্যাঙ্কার পয়েন্টগুলোকে মডিফাইও করতে পারবো, সেটা যে কোনো টাইপের শেপ হতে পারে। যেমন আমি যদি এখন পলিগন নেই, আমি এখান থেকে যদি পলিগন নেই, পলিগন নিয়ে যদি এখন ট্রাই করি, তাহলে পলিগনে আমার অ্যাঙ্কার পয়েন্ট কতগুলো হবে? 4টা হবে কি না? যতটা কর্নার আছে ততটা অ্যাঙ্কার পয়েন্ট হবে, যতটা অ্যাঙ্কার কর্নার আছে আমার কাছে। সো আমি যদি এখন পলিগন নিয়ে এই পয়েন্টারটাকে সিলেক্ট করি, দেন এটাকে আমি মডিফাই করতে পারবো। আবার যদি এটাকে সিলেক্ট করি, এটাকেও আমি মডিফাই করতে পারবো। আমার ইচ্ছা মতো আমি কিন্তু মডিফাই করতে পারতেছি, উইদাউট এনি লজিক। আপাতত আমার যে ইচ্ছা মতো এটাকে আমরা মডিফাই করতে পারতেছি। ক্লিয়ার এই বিষয়টা? ওকে, সো এখন কোশ্চিন হতে পারে যে ভাই আমাদের কাছে তো লিমিটেড অ্যাঙ্কার পয়েন্ট, তাই না? সো এইটার অ্যাঙ্কার পয়েন্ট কয়টা? 6টাই। সো আমি যদি চাই ইচ্ছা মতো কোনো জায়গায় কি অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে পারবো? হ্যাঁ, পারবো। আমরা চাইলে ইচ্ছা মতো অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে পারবো, এবং এক্সিস্টিং যে অ্যাঙ্কার পয়েন্টগুলো আছে সেগুলোকেও আমরা ডিলিট করে দিতে পারবো। ঠিক আছে? সো ওটা আমরা পেন টুল থেকে করতে পারি। এখানে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল আছে, ওটাতে আমরা একটু পরে আসি। ওকে, সো নেক্সট যে জিনিসটা নিয়ে আমরা একটু কথা বলবো সেটা হচ্ছে যে টাইপ টুল। কি টুল? টাইপ টুল। সো টাইপ টুল জিনিসটা আসলে কি? কি টুল? টাইপ, টাইপ, টাইপ টুল। ওকে, টাইপ টুল। আমার কথা কি স্পষ্ট না? আচ্ছা, টাইপ টুল, টাইপ টুল বলতে কি বুঝাচ্ছি? ধরেন আমরা যদি এখন এখানে এসে সার্চ করি, সরি, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। হ্যাঁ, আমি যদি এখানে এসে সার্চ করি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, তাহলে দেখেন একটা ডিজাইনের গুরুত্বপূর্ণ কিছু এলিমেন্ট থাকে, গুরুত্বপূর্ণ কিছু এলিমেন্ট থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে কি, আমরা ডিজাইনে কি কি ইউজ করে থাকি। একদম ডিজাইনের যদি বেসিক পয়েন্ট বলেন, তাহলে বেসিক পয়েন্টের মধ্যে কি কি থাকে? ডিজাইনের বেসিক পয়েন্টের মধ্যে থাকে হচ্ছে শেপ, কালার, টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি মানে হচ্ছে টেক্সট, যেটা লেখাটা থাকে সেটা সেটা থাকে। ঠিক আছে? সো আমি এটাকে কপি করে এখানে নিয়ে আসলাম। এখানে যদি আমরা খেয়াল করি, প্রত্যেকটা ডিজাইনে কি থাকে? একটা ভিজুয়াল দ্রুত কমিউনিকেশনটাকে বিল্ড করার জন্য টেক্সট থাকে, টেক্সট থাকে, যাতে মানুষ খুব সহজে সেটা পড়ে বুঝতে পারে যে আমি আসলে কিভাবে কমিউনিকেট করতে চাচ্ছি। কিন্তু টেক্সট ছাড়া কি কোনোভাবে কমিউনিকেট করা সম্ভব? সম্ভব না? শিওর? টেক্সট ছাড়া শেপ দিয়ে কোনোভাবে কমিউনিকেশন করা সম্ভব না? অবশ্যই সম্ভব। কেন সম্ভব না ভাই? যদি আমি এখানে একটা গরুর আমরা ভেক্টর রাখি, ওটা কি আমাদের বোঝাইতে হবে? নিচে লিখে দিতে হবে কাউ? না, লিখে দিতে তো হবে না। সো টেক্সট ছাড়াও করা যায়, বাট টেক্সটটাও কিন্তু এখন অন্যতম একটা এলিমেন্ট, গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট। ওকে, সো আমি যাচ্ছি কোথায়? টাইপ টুল। টাইপ টুল কোথায় আছে? এই যে দেখেন এখানে টি আছে, এটার নাম হচ্ছে টাইপ টুল। সো এটা যদি আমি রাইট বাটন ক্লিক করি, মাউসের রাইট বাটন, তাহলে আমাদের কাছে আরও কিছু অপশন আসতেছে, আরও কিছু অপশন আসতেছে। সো ফার্স্ট আমরা একদম বেসিক অপশন থেকে শুরু করব, একদম বেসিক। একদম বেসিক অপশন থেকে শুরু করব আমি। সো আমি টাইপ টুল নেওয়ার পর এখানে কিন্তু আমার টাইপ টুল অ্যাক্টিভেট হয়ে গেছে। আমার এখন যদি পয়েন্টারে দেখেন, তাহলে একটা কার্সার দেখা যাচ্ছে আর কি। সো আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন এখানে আমার একটা টেক্সট চলে আসছে, নাম হচ্ছে কি লরেম ইপসাম, একটা টেক্সট চলে আসছে। এটা বাই ডিফল্ট সবসময় আসতে থাকবে। আপনাদের পাওয়ার পয়েন্টে কাজ করার এক্সপিরিয়েন্স আছে কারো? বা পাওয়ার পয়েন্টে কাজ করেছেন বা ওয়ার্ডে কাজ করেছেন? করছিলেন। সো ওইখানে আমাদের একটা অপশন আছে, মেবি নাম টেক্সট বক্স, তাই না? আমরা টেক্সট বক্স, কাস্টম একটা টেক্সট বক্স নিতে পারি, নিয়ে ওটাকে মডিফাই করতে পারি, মডিফাই করে ওর ভিতরে লিখতে পারি। তো এইটা বেসিক ওয়েতে সেভাবেই কাজ করবে, কিন্তু এটা কিন্তু একটা ইজ লাইক এ টেক্সট বক্স, টেক্সট বক্স। এখন যদি আমাকে এটাকে মডিফাই করতে হয়, তাহলে এর ভিতরে যেতে হবে। কোথায় যেতে হবে? এর ভিতরে যেতে হবে। আমি যদি এটাকে একবার ক্লিক করি, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে,
কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। এখন এটাকে আমার কি করা দরকার, এডিট করে আমার নিজের ইচ্ছা মতো টেক্সট লেখা দরকার। এই জন্য আমাকে কয়বার ক্লিক করতে হবে, 2বার। জাস্ট আমি ডাবল ক্লিক করব, তাহলে দেখেন আমার কার্সার এখানে ভিতরে চলে গেছে, মানে আমি টেক্সট বক্সের ভিতরে চলে গেছি। এখন আমি কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে সিলেক্ট করলাম, করার পর আমি আমার মতো করে লেখার যদি চেষ্টা করি এখন, সো দেখেন আমি একটা টেক্সট লিখে ফেলছি। এখন আমি যদি এটার ফন্ট সাইজ বাড়াতে চাই তাহলে আমি কি করতে পারবো, নর্মালি এই যে আমার পয়েন্টার আছে, আমি যদি পয়েন্টারগুলোকে ধরে টান দেই তাহলে কিন্তু এটা বাড়বে। কিন্তু আমি কখনোই এইভাবে ধরে টান দিব না। কিভাবে ধরে টান দিব, অবশ্যই টান দেওয়ার সময় শিফট প্রেস করব, অবশ্যই শিফট প্রেস করব। কেন, এটার রেশিও ঠিকঠাক রাখতে। কারণ দেখেন আমি যখন প্রথমে এইভাবে ধরে টান দিয়েছিলাম তখন দেখেন, এবং আমি যদি আমি এটাকে একটা কপি করে রাখি, দেন পরে যেটা শিফট ধরে টান দিয়েছি, দুইটার মাঝে তফাৎটা একটু বোঝার চেষ্টা করেন কি হচ্ছে। ঠিক আছে, দেখেন এটা দেখতে সুন্দর লাগতেছে, আর এটাকে মনে হচ্ছে দুই পাশ থেকে কেউ ধরে একদম চাপাই দিছে, তাই না? এটা দেখতে কিন্তু ভালো লাগতেছে না। এখন এটা হতে পারে যে ভাই আমি তো দিয়েই ফেলছি টান তো দিয়েই ফেলছি, এখন যদি এটাকে আমি এর এক্স্যাক্ট রেশিওতে নিয়ে আসতে চাই তাহলে কি রেশিওতে নিয়ে আসা সম্ভব? হ্যাঁ সম্ভব। সেটার শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল এক্স। শিফট কন্ট্রোল এক্স প্রেস করার সাথে সাথেই সে তার অরিজিনাল রেশিওতে চলে যাবে। আবার তার যে অরিজিনাল রেশিও আছে সেই রেশিওতে চলে যাবে। এতদূর পর্যন্ত বুঝেছেন? ক্লিয়ার? ওকে, সো হলে তো খুবই ভালো। ক্লিয়ার হলে আমি সবগুলোকে রিমুভ করলাম। আচ্ছা, যতটুকু শিখেছি আমরা ততটুকু এক্স, সো যতটুকু শিখেছি আমরা ততটুকু দিয়ে যদি একটা লজিক্যাল কোনো কিছু বানাতে চাই তাহলে আমরা দেখি চেষ্টা করি বানাতে পারি কিনা। ওকে, সো ধরেন আমরা একটা আইডি কার্ড বানাতে চাচ্ছি, খুবই সিম্পল আইডি কার্ড। যতটুকু আমরা শিখেছি ততটুকু ইউজ করব, এর বাইরে আর কোনো কিছু ইউজ করব না। সো আইডি কার্ড বানানোর জন্য আমার কি করতে হবে, জাস্ট আমি এখান থেকে টাইপ টুল নিলাম। আইডি কার্ডের আমরা একটু প্ল্যান করি আগে, আমি একটু প্ল্যানটা বোঝাই যে আমরা কেমন করতে চাচ্ছি আইডি কার্ডটাকে। তো এজন্য আমি জাস্ট এখান থেকে পেইন্ট ব্রাশ টুল নিলাম, আমি জাস্ট আইডিয়া বোঝানোর জন্য। সো ধরেন আমরা এখানে কি করতে চাচ্ছি, আইডি কার্ডে কি থাকে, আইডি কার্ডে কিন্তু একটা মানুষের ফটো থাকে, ছবি থাকে না, ছবি থাকে। তো আমরা এখানে একজনের ছবি রাখবো, এখানে একজনের ছবি রাখবো, একটা ইলিপসের ভিতরে একটা ছবি রাখবো। দেন তারপরে আইডি কার্ডে কি থাকতে পারে, তার নাম থাকবে, তার ডেজিগনেশন থাকবে, আর কি থাকতে পারে, ব্লাড হাবিজাবি কিছু ইনফরমেশন থাকে আর কি, কিছু ইনফরমেশন থাকবে। দেন এই জায়গাটাতে আমরা এসে তার প্রতিষ্ঠানের নাম লিখবো, প্রতিষ্ঠানের নাম লিখবো যে প্রতিষ্ঠান। তার মাঝে হাবিজাবি আরো জায়গায় আপনি কিউআর কোড বা এরকম ইনফরমেশন দিতেই পারেন। খুবই বেসিক ওয়েতে আমরা বানানোর চেষ্টা করবো এবং আমরা যতদূর শিখেছি তার মধ্যেই বানানোর চেষ্টা করবো। ওকে, সো আমি এখান থেকে একটা ইলিপস দিচ্ছি, একটা ইলিপস এখানে পেইন্ট করলাম, এবং আপাতত আমরা এটার কালার একটা রেড দিয়ে রাখি। পরবর্তীতে আমরা এর ভিতরে একটা ফটো ইনপুট করব, যেহেতু আমরা এখন ক্লিপিং মাস্ক নিয়ে কথা বলি নেই। সো আমি একটা ইলিপস নিলাম এখানে, দেন এখান থেকে আচ্ছা অ্যালাইনমেন্ট করতেছি না আমি, দেন আমার একটা নাম দরকার। সো ধরেন এখানে নাম দেন, কি নাম দেওয়া যায়, মিস্টার এমডি ওমর ফারুক। ঠিক আছে, ধরেন এর নাম দিলাম আমরা এটা। তারপর আমরা আর কি কি ইনফরমেশন দিব, আমরা দিব তার স্টুডেন্ট আইডি, যেহেতু আমরা একটা স্টুডেন্টের করার চেষ্টা করতেছি, স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট আইডি কি হতে পারে, 0, আমরা একটা র্যান্ডম টেক্সট বসাই দিচ্ছি আপাতত। তারপর আর কি হতে পারে, স্টুডেন্ট যেহেতু তার কি মোবাইল নাম্বার থাকে, থাকে না মেবি, রোল নাম্বার থাকে। সো আমরা দিলাম রোল ধরেন 1। আর কি দেওয়া যায়, ক্লাস থাকে, ক্লাস ধরেন আমরা কত দিব, আচ্ছা একটা কিছু দিয়ে দিলাম আপাতত 9। সেকশন থাকে। সো পরবর্তীতে আমরা ইনফরমেশনগুলোকে ঠিকঠাক করব, কোনটা আগে যাবে কোনটা পরে যাবে। সেকশন বি, আর কিছু আছে, এত কিছু নাই, সেকশন গ্রুপ। আচ্ছা, তারপর হয়তো গার্ডিয়ান ফোন নাম্বার বা হাবিজাবি এরকম কিছু, গার্ডিয়ান মোবাইল নাম্বার, হ্যাঁ অ্যাড্রেস থাকে, ব্লাড গ্রুপ থাকে,
ব্লাড থাকে। সো এই যে ইনফরমেশন, এই ইনফরমেশনগুলাই। আচ্ছা, এখানে আমি একটা জিনিস আপনাদের একটু বোঝাতে চাই, সেটা হচ্ছে আমি আপনাদের কালকেই বলতেছিলাম যে গ্রাফিক ডিজাইন আর টুলস দুইটা আলাদা জিনিস। এখানে আমরা একটা ডিজাইনের থিওরি নিয়ে কথা বলবো, একটা থিওরি নিয়ে কথা বলবো। থিওরির নাম হচ্ছে হায়ারার্কি। কি নাম? হায়ারার্কি। হ্যাঁ, থিওরির নাম হচ্ছে হায়ারার্কি। এই যে হায়ারার্কি, ওকে। এনএসডিএ নিজে একটা সিএস বানিয়েছে। সিএস ভাই, এই শব্দগুলো একটু মনে রাখতে হবে, কারণ আপনাদের এক্সামে জিজ্ঞেস করতে পারে। সিএস, সিএস এর ফুল ফর্ম হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। কি নাম? কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। আপনারা কি করবেন, বাসায় গিয়ে একটু সার্চ করবেন এনএসডিএ। এনএসডিএ, এনএসডিএ তে যদি যান, এদের ওয়েবসাইটে যদি যান, একটু নিচের দিকে আসেন, স্ট্যান্ডার্ড। এই যে দেখেন এখানে একটা ইয়ে আছে, অপশন আছে প্রশিক্ষণ সামগ্রী। প্রশিক্ষণ সামগ্রীর এখানে আছে, প্রথমত আছে দেখেন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, সেলফ অ্যাসেসমেন্ট, প্রশিক্ষক ম্যানুয়াল বা সিবিএলএম, আরেকটা আছে কারিকুলাম। সো আপনাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে সিএস, আরেকটাকে বলা হয় সিবিএলএম। এই দুইটা জিনিস আপনাদের লাগবে। লাগবে বলতে আপনারা একবার অন্তত ডাউনলোড করে চোখ বুলায় নেবেন, অবশ্যই নেবেন। কেন নেবেন? সো আমি যদি এখানে যাই, আমি কোথায় আসছি? কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডে আসছি। এখানে এসে আমাদের একটু খুঁজে বের করতে হবে আমাদের গ্রাফিক ডিজাইনটা কোথায় আছে। সো আমাদের খুঁজে বের করতে হবে গ্রাফিক ডিজাইনটা কোথায় আছে। হ্যাঁ, আমরা যেহেতু গ্রাফিক ডিজাইনের আরএমজি টেক্সটাইল হাবিজাবি জিনিসপত্র দেখাচ্ছে এরা, তো আপনি একটু গ্রাফিক ডিজাইনের সিএসটাকে এখান থেকে খুঁজে বের করে নেবেন। কোথায় গেছে? খুবই বাজে হচ্ছে যে এরকম পেজিনাইজেশন দেয়া, মানে অন্তত আরো কিছু দেখানো উচিত ছিল একবারই, বা সার্চ করারও কোনো অপশন নাই। বাংলাদেশে সফটওয়্যার তো বুঝেনি, চলছে এটাই বেশি। কোনটা জানি, এনআইআর। আচ্ছা, আচ্ছা, এই সিএসটা দেখলে আপনার একটু মাথা খারাপ হয়ে যাবে, মানে খুবই স্বাভাবিক ব্যাপার, এটা মাথা খারাপ হয়ে যাবে, কারণ ওরা অনেক কিছু নিয়ে কথা বলছে এবং ওরা এমন কিছু ইমেজ দেখাইছে যেটা আসলে সিএস ভার্সনই অনেক আগের। হ্যাঁ, ওই মানদাত্তার আমলে এখন এআই চলে আসছে, আবিজাবি অনেক কিছু চলে আসছে। সিসি ভার্সনে আমরা কাজ করি, ওই এখন সিএস এর ইয়া দেখাচ্ছে। সো আমরা আসলে ওইটা ফলো করব বলতে ওইটাকে আমরা এক্স্যাক্ট ফলো করব না, কিন্তু আমরা মেইন জিনিসগুলাকে পরীক্ষায় যেগুলো আসবে সেগুলোকে আমরা জানার চেষ্টা করবো। বাট এটা একবার চোখ বুলাই নেবেন, এটা আপনার দায়িত্ব, পরীক্ষা এখানেই হবে। হ্যাঁ, কিন্তু আপনার যে অ্যাসেসর থাকবে সেটা আমাদের কেউ থাকবে না, এনএসডিএ থেকে আসবে। ঠিক আছে? এটাকে মার্ক আসলে বলা যায় না, পরীক্ষা হয় 3 ধাপে, সারাদিন ব্যাপী 3 ধাপে। ঠিক আছে? একটা লিখিত থাকে, একটা আপনার জব থাকবে, আরেকটাকে বলা হয় ওরাল। হ্যাঁ, ওরাল বলতে আপনার ভাইভা নিবে আর কি। ঠিক আছে? বুঝিনি। আচ্ছা আচ্ছা, না ওটা অন্য কিছু, ওটা অন্য কিছু। জব বলতে হচ্ছে যে, আচ্ছা আমি এক এক করে বলি। হ্যাঁ হ্যাঁ, ওইরকম কিছুটা। তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এটা লিখিত থাকবে, এইটাতে এমসিকিউ থাকতে পারে, নাও থাকতে পারে, এটা বলা যায় না। 10টা 15টা 20টা এমসিকিউ থাকে, আবার নাও থাকে, মানে তারা যখন যেভাবে কোশ্চেন করে আর কি। এটাতে ম্যাক্সিমাম ওই যে আমরা ওই যে সৃজনশীলে জ্ঞানমূলক প্রশ্ন করছিলাম না, এরকম ছোট ছোট কোশ্চেন কিছু থাকবে, ছোট ছোট কিছু কোশ্চেন থাকবে, যে কোশ্চেনের অ্যান্সার আপনাকে পাইতে হবে, এবং এটার পাস মার্ক হচ্ছে ওই যে লেখা আছে এখানে দেখেন 30। এখানে ফেল বলতে কিছু নাই,
এখানে বলে কম্পিটেন্ট আর নট ইয়েট কম্পিটেন্ট। হ্যাঁ, যদি আপনি ফেল করেন তাহলে আপনাকে আবার সেটা দিতে হবে। হ্যাঁ, আপনি যদি ধরেন লিখিততে ফেল করছেন তাহলে এটা আবার করবেন, কিন্তু আবার দেয়া লাগবে, কিন্তু এই অপশন আমরা মানে আপনাদের রিঅ্যাসেসমেন্ট হয়তো বসাবে, কিন্তু ওটার জন্য আবার আলাদা একটা কস্ট লাগবে আপনার, তখন আপনাকে ফি দিতে হবে এনএসডি এর। হ্যাঁ, তো আমরা আসলে চেষ্টা করি এত কাহিনী না করার, একবারে বসে একবারেই কম্পিটেন্ট হয়ে যাওয়ার। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে জব, যেটা বললাম সেটা হচ্ছে আপনাকে 4টা টাস্ক দিবে। আপনি যে গ্রাফিক ডিজাইন শিখেছেন এই গ্রাফিক ডিজাইনের 4টা টাস্ক দিবে, এবং এই চারটাই আপনাকে পারতে হবে। আপনি যদি একটা না পারেন তাহলে আপনি ওখানে নট ইয়েট। ঠিক আছে, নট ইয়েট কম্পিটেন্ট। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ওরাল, মানে ভাইভা আর কি। সো ভাইভাতে নর্মালি ওরা কি করে, আপনি যে কাজটা করছেন সেই কাজ রিলিভেন্টই কোশ্চেন করে আর কি। মানে আপনি যখন কাজটা দেখাবেন তখন হয়তো আপনাকে জিজ্ঞেস করবে আপনি এই কালার কেন নিছেন, এই শেপ কিভাবে নিছেন, এই শেপটা কেন নিয়েছেন, ঠিক আছে, বা এই মাস্কিংটা আপনি কিভাবে করছেন, হয়তো এই ধরনের কোশ্চেন করতে পারে আর কি। সো ওই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে। এর বাইরেও আপনার অ্যাটিটিউড দেখে আর কি, যে আপনি আসলে কিভাবে দেখতেছেন। হ্যাঁ, এখন ধরেন আপনি একটু কম পারতেছেন কিন্তু আপনার ওই রকম, তাহলে আসলে মানে ওদের হাতেই সব কম ক্ষমতাটা থাকে, ওরা দিতে পারে যতটুকু ভদ্র থাকা যায় আর কি, সর্বোচ্চ লেভেলের ওই একদিন যে ভাই তুমি যা বলবা সেটাই ঠিক। হ্যাঁ, রেকর্ড হচ্ছে এই রেকর্ডটা আমরা ওই ফেসবুক গ্রুপে দিয়ে দিব। না, সার্টিফিকেটটা হচ্ছে এটা অনলাইন থেকে নিয়ে নিতে হবে। এই এনএসডি এর এখান থেকে আপনার সার্টিফিকেটটা হয়তো আপনি এখান থেকে কম্পিটেন্ট হবেন, আপনার একটা কার্ড কপি আপনাকে ধরাই দিবে, আপনি মানে আপাতত সার্টিফিকেট ওইটাই। হ্যাঁ, কিছুদিনের মধ্যে আপনার সার্টিফিকেটটা এখান থেকে লাইভ হয়ে যাবে, এখান থেকে ডাউনলোড করে আপনি করতে পারবেন। মানে প্রতিষ্ঠানের সাথে সার্টিফিকেট নিয়ে আপনার কোনো ইস্যু নাই, কোনো কিছুই নাই এখানে। সার্টিফিকেট আপনাকে এনএসডি অটোমেটিক দিয়ে দেবে। বলেন। না না, ওটার সাথে ওটা আলাদা ওটা আলাদা জিনিস। এটা প্রতিষ্ঠান করে, এটা প্রতিষ্ঠান করবে, এটা ওনারা করবে না। হ্যাঁ, এটা প্রতিষ্ঠান করবে। আচ্ছা, যাই হোক, আমরা কি নিয়ে কথা বলতে চেয়েছিলাম? হায়ারার্কি। আচ্ছা, আপনাদের আর কোনো এক্সাম বিষয়ে কোশ্চেন আছে, আর কোনো কনফিউশন আছে? সমস্যা নাই, আমাদের হয়তো 2-1 দিনের মধ্যে আপনাদের লিখিত আমরা সাজেশন দিয়ে পড়াবো, প্রতিদিন এক্সাম নিব, সকালে এসে আপনার এক্সাম দিতে হবে। জি জি, হ্যাঁ। সো এক্সাম মাথা থেকে ঝেড়ে ফেলেন, হয়ে যাবে ইনশাল্লাহ। এত বেশি কঠিন কোনো কিছু না, কোনো কিছু কঠিন না। তবে এখানে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে আপনার একটু কনভিন্সিং পাওয়ারও থাকতে হয়। যেমন ধরেন একটা কাজ আপনি পারতেছেন না, বা হ্যাঁ পারতেছেন না, অথবা আপনি একটা কাজ করতে পেরেছেন, হ্যাঁ আপনার একটা কাজ করতে কোনোভাবে হয়ে গেছে কিন্তু কিভাবে হয়েছে বুঝতে পারতেছেন না। হ্যাঁ, এটা কিন্তু মানে তখন আপনার কনফিডেন্ট দেখবে তারা, যে আপনি কনফিডেন্ট কিনা জিনিসটাতে। একটা ব্যাপার আছে না, দেখবেন কিছু কিছু লোকজন আছে মিথ্যা বললেও এমন কনফিডেন্টলি বলে যে ওটাকেই সত্যি মনে হয়, তাই না? বা এমন কিছু ব্যাপার আছে, যেমন ফ্রেন্ড সার্কেলে থাকে যে আমি একটা জিনিস অলরেডি জানি যে এটার কাহিনী এটা, ও এসে আমাকে একটা গল্প বলাই দিছে, মিথ্যা গল্প, এটা আমি বুঝতেছি, কিন্তু এমন কনফিডেন্টলি বলতেছে আমি মনে করতেছি আসলে ওটাই সত্যি, ওটাই, তাই না? এটা কিন্তু ওইটাই, এটা এত খুব ভালো গুণ না, খুব ভালো গুণ না আসলে। যাই হোক, আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম আর কি, যে আপনার এই কনফিডেন্টটাও তারা দেখবে। হ্যাঁ, একটা পজিটিভ মাইন্ডসেট দেখবে। হ্যাঁ, যেমন ধরেন আপনার হলো হঠাৎ করে ওনার টপিকটাকে আপনি ঘুরাই নেওয়ার জন্য বলতেছেন যে স্যার আমি তো 3 মাস শিখলাম, এখন আসলে আমি এটার উপরে কেরিয়ার বিল্ড করতে চাচ্ছি। আপনি করেন আর না করেন ওটা পরের কথা, যে আমি চিন্তা করতেছি আমি এটার উপরে কেরিয়ার বিল্ড করবো, আমার জন্য আপনি কি কি পরামর্শ দিবেন। আপনার জন্য একটা কিন্তু পজিটিভ মাইন্ডসেট ওনার তৈরি হয়ে গেছে। হ্যাঁ, যে স্যার আমি আসলে এটাতেই করতে চাচ্ছি, আমাকে একটু কি কি পরামর্শ দিবেন, যেহেতু আপনি এই ফিল্ডে কাজ করতেছেন। সো উনি যাই বলুক আর কি, ওনার কথা আমি মানি না মানি এটা ডিফারেন্ট কেস, মানে বাট ওনাকে আমি দেখাবো যে না ওটাই আমার বেদ বাক্য, যে ভাই আমি কালকে থেকে এটাই ফলো করবো। কিছু ব্যাপার স্যাপার থাকে এরকম আর কি, হোয়াটএভার।
সো আমরা একটা জিনিস নিয়ে কথা বলতেছিলাম, সেটার নাম হচ্ছে হায়ারার্কি। হায়ারার্কি, এখন হায়ারার্কি জিনিসটা একটু শুনতে কঠিন। এর আগে কি এই শব্দ শুনেছিলেন? শুনেছিলেন কেউ? শুনেন নাই? হায়ারার্কি, হায়ারার্কি। সো গ্রাফিক ডিজাইনের থিওরিতে কিছু জিনিস আছে, যেমন এই থিওরিগুলো নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো। আস্তে আস্তে কন্ট্রাস্ট, অ্যালাইনমেন্ট, রিপিটেশন, প্রক্সিমিটি, হায়ারার্কি, এগুলো নিয়ে আমরা কথা বলবো। ব্যালেন্স, প্রপোর্শন, হ্যাঁ, অনেক কিছু নিয়ে আমরা কথা বলবো। তবে আজকে যেহেতু আমরা একটা ডিজাইন করতেছিলাম এখানে, সো এই জন্য হায়ারার্কিটা আসলো। হায়ারার্কিটা নিয়ে কথা বলি। হায়ারার্কি নিয়ে সহজ উদাহরণ হচ্ছে, একদম যদি বেসিক ওয়েতে আপনাদের বোঝানোর চেষ্টা করি, সাপোজ আমরা যেহেতু একটা স্কুলের আইডি কার্ড বানাচ্ছি, আমরা স্কুলকে একটা ইয়ে করি। তো ধরেন একটা স্কুলের সর্বোচ্চ লেভেলের লোক কে থাকেন? সবচেয়ে প্রিন্সিপাল থাকেন। প্রিন্সিপালের পরে কে থাকেন? ভাইস প্রিন্সিপাল থাকেন। ভাইস প্রিন্সিপালের পরে সহকারী শিক্ষকগণ, অ্যাসিস্ট্যান্ট যারা টিচার থাকেন, তাদের নিচে ওই যে অফিস স্টাফ আছে, অফিস স্টাফ যারা থাকে, কেরানি, এই টাইপের যারা কাজকর্ম করে তারা থাকেন। তাদের নিচে থাকেন পিয়ন, থাকেন পিয়ন, দারোয়ান, এই লোকজন থাকেন, তাই না? সো আপনি যদি একটা জিনিস খেয়াল করেন যে এটা কিন্তু একটা পর্যায়, উপর থেকে নিচের দিকে আমরা আসলাম, উপর থেকে নিচের দিকে আসলাম। এখন ধরেন একটা প্রোগ্রাম হচ্ছে, যে প্রোগ্রামে এখন স্বভাবতই প্রিন্সিপাল তো মাঝে বসবে, সামনে বসবে, তাই না? এখন প্রিন্সিপালের সাথে কোনোভাবে আমরা দারোয়ানকে বসাই দিলাম, এখন জিনিসটা কি দেখতে ভালো লাগবে? এখন আপনি হয়তো বলতে পারেন, ভাই আপনি তো হিউম্যানিটির বিরুদ্ধে কথা বলতেছেন, দারোয়ান তো বসতেই পারে। এগুলো লজিক বাদ দেন, এমনিতেই একটু চিন্তা করেন, একটা প্রোগ্রামে একজন প্রধান শিক্ষকের পাশে বা প্রিন্সিপালের পাশে যদি দারোয়ান বসে, জিনিসটা কিন্তু দেখতে ভালো লাগবে না। তখন আমরা কাকে এক্সপেক্ট করতে পারি ওখানে? যে প্রধান শিক্ষকের পাশে বলবেন ভাইস প্রিন্সিপাল, বা ধরেন যে আমাদের গভর্নমেন্টের যে প্রধানমন্ত্রী থাকে, প্রধানমন্ত্রীর পাশে কারা বসেন? সবসময় মন্ত্রীরা বসেন, এটাই স্বাভাবিক। মন্ত্রী, সচিব, এনারাই বসবেন। এখন প্রধানমন্ত্রীর পাশে তো একদম উপজেলার চেয়ারম্যান বসে না, বসবে না, এটা খুবই স্বাভাবিক। এই যে একটা পর্যায় চলতেছে, এটাকে বলা হয় হায়ারার্কি। এটাকেই বলা হয় হায়ারার্কি। বুঝতে পেরেছেন? এখন আসেন, এখন আমরা যখন বসাইছিলাম, লোকজনকে বসাচ্ছিলাম, তখন আমরা কি করছিলাম? ভাগ ভাগ করার চেষ্টা করছিলাম, যে ঠিক আছে এইখানে প্রধান শিক্ষক বলবেন, তার পাশে বাকি যারা সহকারী ভাইস প্রিন্সিপাল আছে তারা বলবেন। ধরেন যে প্রধান শিক্ষক, তারা একটা জায়গায় বসলেন, এরপরে বাকি যারা আছে সহকারী শিক্ষক, তারা আলাদা একটা জায়গায় বসলেন, দারোয়ান বা স্টাফ যারা আছে তারা একটা আলাদা জায়গায় বসলেন। এই যে আমরা আলাদা আলাদা জায়গায় করতেছি, সেই ব্যাপারটাকেই বলা হচ্ছে হায়ারার্কি। এক্স্যাক্টলি। তো সেম জিনিসটা এখন আমরা যদি ডিজাইনে দেখি, সেই ডিজাইনে এটা কিভাবে কাজ করবে? আমি যে কোনো একটা ডিজাইন আপাতত ওপেন করতেছি, ধরেন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনে আমরা ওপেন করতেছি। দেখেন এই ডিজাইনটাই যদি আমরা আরেকবার কপি করে নিয়ে আসি এখানে, সো এই ডিজাইনটার দিকে একটু খেয়াল করেন। এই ডিজাইনটার দিকে দেখেন টেক্সটগুলোকে তারা কিভাবে বসাইছে টেক্সটগুলোকে। সো এই ডিজাইনটা আপনি যখন দেখতেছেন, ডিজাইনটা এত বেশি অ্যাট্রাকটিভ না ডিজাইনটা, কিন্তু এই ডিজাইনটা আপনি যখন প্রথমে দেখতেছেন, আপনার চোখ কোথায় যাচ্ছে? চোখ কোথায় পড়ছে? উই আর ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এবং এই জিনিসটা দেখেন আলাদা একটা সেকশনে, তারপরে তারা একটা সাব হেডলাইন ইউজ করছে, তারপরে হোয়াট উই ডু এটা আলাদা একটা সেকশনে ইউজ করছে, এবং তারপরে বাকি যে সিটিএ অপশনগুলো আছে সেগুলো আলাদা করে তারা ইউজ করছে। সবগুলো কিন্তু আলাদা আলাদা। সো আমরা যখন ডিজাইন করি তখন আমাদের এই চিন্তাটা থাকতে হয়, হায়ারার্কিতে থাকতে হয়। যে হায়ারার্কি বলতে হচ্ছে যে আমরা মানুষকে আলাদাভাবে সব কিছু দেখাইতে চাচ্ছি, এটা মানুষের বুঝতে সুবিধা হয়। আপনি এমন কোনো বই হয়তো পড়ছেন যে বইয়ে কোনো প্যারা নাই, অথবা পত্রিকা পড়ার সময় দেখছেন একটা শুরু হয়েছে, ওই যে আর কোনো প্যারাগ্রাফ বা ইন্টার দেয় নাই, ওটা লাইন বাই লাইন লিখছে, এটা পড়তে কিন্তু আপনার বিরক্ত লাগবে। কিন্তু আপনার যদি ওটাতে একটু প্যারা করে দেওয়া হয় আলাদা আলাদা, তখন আপনার পড়তেও ভাল লাগবে জিনিসটা, ঠিক আছে? সো এই জন্য আমরা যখন এখানে এখন ডিজাইন করব, তখন আমরা যদি হায়ারার্কিতে চিন্তা করি, তাহলে আমরা একটা মানুষকে আইডি কার্ডের প্রথম কোন জিনিসটাকে দেখানোর চেষ্টা করব? হ্যাঁ, ইমেজের পরে কোন জিনিসটা দেখানোর চেষ্টা করব? নাম দেখানোর চেষ্টা করব। তারপরে আদার্স ইনফরমেশনগুলো দেখানোর চেষ্টা করব, প্রতিষ্ঠানের নাম দেখানোর চেষ্টা করব। তো এই জন্য আমাদের প্রথমে নামটাকে কি করতে হবে? বড় করতে হবে, নামটাকে বড় করতে হবে। সো আমি নামটাকে একটু বড় করতেছি, অবশ্যই শিফট, এবং আমি শিফট অল্টার ধরছি, আপনারা শিফট ধরলেও হবে, সমস্যা নাই। বুঝি নাই এখান থেকে? হ্যাঁ
হ্যাঁ, না হওয়ার তো কিছু নাই, যেহেতু আমরা এখানে এখনো যাই নাই, দেখি নাই, এই জন্য আমি যাচ্ছি না। সো আমরা তো আসলে এই ফন্টও রাখবো না, আমরা তো টাইপোগ্রাফি চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে? সো আমরা যেহেতু টাইপোগ্রাফি এখনো দেখি নাই, এই জন্য আমি যাচ্ছি না, আমরা জাস্ট যেটা আছে বাই ডিফল্ট আমরা সেটা ইউজ করতেছি এখন, ঠিক আছে? ওকে, সো আমি নামটাকে একটু আমাদের ইচ্ছা মতো বড় করে দেওয়ার চেষ্টা করলাম। এটার আবার সাইন্টিফিক একটা ইয়ে আছে যে আপনি যে একটা ফন্ট বড় করবেন, এর তুলনায় আপনার সাব হেডলাইনটা কত হওয়া উচিত, কেমন হওয়া উচিত, হ্যাঁ, এগুলোর কিন্তু সাইন্টিফিক ব্যাখ্যা আছে। ভাই ঘুম কি বেশি ধরতেছে? একটু চোখে পানি দিয়ে আসেন যান। সকালবেলা তো, তাও শীতের সকাল। ওকে, তারপর হয়তো আমরা স্টুডেন্ট আইডিটা দেখাইলাম। সো স্টুডেন্ট আইডিটাকে আমি আরেকটু বড় করে দিলাম, ঠিক আছে? একটু ছোট হবে, হ্যাঁ, এটা আবার মাথায় রাখতে হবে যে আমার মেইন ফোকাস হচ্ছে এই ওমর ফারুক। সো ওমর ফারুকের সাথে যদি আমি এখন স্টুডেন্ট আইডি বড় করে দেই, তখন জিনিসটা আর দেখতে ভালো লাগবে না, কখনোই ভালো লাগবে না। সো এই যে হায়ারার্কি আপনাকে মেনটেন করতে হবে, যে প্রধানমন্ত্রীর উপরে আপাতত রাষ্ট্রপতি ছাড়া আমরা কাউকে রাখতেছি না, যদিও বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রী হচ্ছে সবচাইতে বেশি ক্ষমতাধর ব্যক্তি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তারপর আমরা বাকি যে আদার্স ইনফরমেশনগুলো আছে, ইনফরমেশনগুলো আমরা সেম ক্যাটাগরিতে রাখলাম, কারণ এই ইনফরমেশনগুলো সেম, এরা স্টাফ ক্যাটাগরিতে পড়ে আর কি, বা সহকারী শিক্ষকের ক্যাটাগরিতে পড়তেছে, এগুলাকে আমরা সেম রাখলাম। কোনো একটা আপাতত আমি এখান থেকে লেফট অ্যালাইনমেন্ট কোনো একটা অ্যালাইনমেন্টে রাখতেছি আর কি। দেন এটাকে আমরা এখান থেকে একটু বড় করে দিলাম। আপনি যদি খেয়াল করেন এখন, তাহলে দেখেন, তাহলে আমাদের এইটা একটা ক্যাটাগরি আছে, এবং এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে কিন্তু সব ফন্ট সাইজ সেম, সব ফন্ট সাইজ কিন্তু সেম, তাই না? ওকে, সো নেক্সট যে জিনিসটা আমি করব সেটা হচ্ছে যে আমরা একটা নাম লিখবো প্রতিষ্ঠানের। সো আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি, শেপ নিচ্ছি, দেন এখানে আমি একটা শেপ এঁকে দিলাম, এবং আমরা প্রতিষ্ঠানের নাম লিখলাম। ধরেন কোনো একটা কলেজের নাম লিখলাম, কি কলেজের নাম লেখা যায়, যেহেতু মাথায় কিছু আসতেছে না, স্কুল অ্যান্ড কলেজ। ওকে, কলেজ বানানে মানে মেবি এই হয় না। সো দেন আমি এই টেক্সটটাকে একটু বড় করে দিলাম। এখন দেওয়ার পর আমি এই টেক্সটটাকে কোথায় বসাবো? এখানে বসাবো, হ্যাঁ। আচ্ছা, আমি এখানে বসানোর পর যদি আপনি খেয়াল করেন, টেক্সটটা আর দেখা যাচ্ছে না। এখন বলেন আপনি কেন দেখা যাচ্ছে না টেক্সটটা? এক্স্যাক্টলি, দুইটা কালার সেম হয়ে গেছে। তাহলে আমি কি করবো? এই যে টেক্সট এখানে আছে, টেক্সটটাকে সিলেক্ট করলাম একবার ক্লিক করে, তাহলে আমাকে কালার চেঞ্জ করতে হবে এখান থেকে। আমি জাস্ট ডাবল ক্লিক করব, ধরেন যে আমরা এখান থেকে হোয়াইট দিয়ে দিলাম, এখন টেক্সট আমার দেখা যাচ্ছে ক্লিয়ারলি। ওকে, সো এটাকে আমরা এভাবে রেখে দিলাম, এটাকে আমরা এভাবে আপাতত রেখে দিলাম। ওকে, সো আরও যদি কোনো ইনফরমেশন দরকার হয় আমরা বসাতে পারবো, আমরা কোনো কিউআর কোড চাইলে এখানে বসাতে পারবো, যে কিউআর কোড দিয়ে ইয়ে হয়ে যাবে আর কি। ওকে, সো আপাতত বেসিক জিনিস এটাই, বেসিক জিনিস এটাই। এখন এখানে কিছু রিলিভেন্ট জিনিস আছে যেগুলো নিয়ে আমি কথা বলবো এখন, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল টেক্সট। টেক্সটের আগে আরেকটা বিষয় নিয়ে কথা বলে নেই। দেখেন এই যে শেপটা আছে, এই শেপটা আর এই টেক্সটটা, এটা কিন্তু আলাদা আলাদা একটা লেয়ার। কি নাম এগুলার? এখন প্রশ্ন হতে পারে, ভাই লেয়ার কি জিনিস? লেয়ার কি জিনিস? হয়তো ইলাস্ট্রেটরে আমরা এত বেশি লেয়ার নিয়ে মাথা ঘামাবো না, কিন্তু ভাই ফটোশপে গেলে ওখানে ভাই আর কোনো ইয়া নাই, হ্যাঁ, তখন সব সময় আমার লেয়ার প্যানেল ওপেন থাকবে, লেয়ার ছাড়া কাজই বিরক্তিকর হয়ে যাবে। সো এই জন্য আমি একটু লেয়ার জিনিসটাকে আপনাদের একটু পরিচয় করাই দিই। লেয়ার জিনিসটা কি? কোনটা? এটা এটা না, ব্যাপারটা এরকম না। আপনি বাস্তবতা একটু চিন্তা করেন, রিয়েল লাইফে একটু কানেক্ট করার চেষ্টা করেন। রিয়েল লাইফে কানেক্ট করা বলতে ধরেন হচ্ছে, আপনি তো এমন কেক অবশ্যই দেখছেন যেটার অনেকগুলো লেয়ার থাকে, আলাদা আলাদা লেয়ার থাকে, তাই না? আলাদা আলাদা লেয়ার থাকে, এক একটা জায়গায় এক একটা কালার হতে পারে, বা এনিথিং, যে কোনো কিছু হতে পারে, সবগুলো কিন্তু আলাদা আলাদা লেয়ারের। বা আপনি যদি ওয়ালটা খেয়াল করেন, এই ওয়ালটাতে কয়টা জিনিস আছে দেখেন, এখন এখানে তিনটা জিনিস আছে। পিছনে একটা ওয়াল আছে, তারপর উপরে একটা হোয়াইট বোর্ড আছে, তার উপরে এই পর্দাটা আছে, তিনটা জিনিস আছে কিন্তু। এখন আপনি চিন্তা করবেন, এই তিনটাই হচ্ছে আলাদা আলাদা একটা লেয়ার, আলাদা আলাদা, হ্যাঁ, আলাদা আলাদা হচ্ছে একটা লেয়ার।
আলাদা আলাদা লেয়ার। এখন আমাকে বলেন হোয়াইট বোর্ডের এই অংশটা দেখা যাচ্ছে না কেন? কারণ এর উপরে একটা পর্দা আছে, আলাদা একটা লেয়ারের পর্দা আছে। পর্দাটা আমার একটা লেয়ার, কিন্তু এর উপরে একটা এলিমেন্ট থাকার কারণে কিন্তু হোয়াইট বোর্ডের এই অংশটা আমি দেখতে পাচ্ছি না। স্বাভাবিক ব্যাপার, হোয়াইট বোর্ডের এই অংশটা আমি দেখতে পাচ্ছি না। সো সেম অ্যাজ কোনোভাবে যদি আমাদের এরকম হয়, ধরেন এই টেক্সটটাকে আমি কপি করে এখানে নিয়ে আসি এবং একটা রেক্ট্যাঙ্গেল যদি আমি এখানে পেইন্ট করি, তাহলে কিন্তু আমি আর টেক্সটটা দেখতে পাচ্ছি না। এখন আমি টেক্সটটা কেন দেখতে পাচ্ছি না বলেন তো? কালার সেম, ওকে। সো এবার যদি আমি কালারটাকে চেঞ্জ করে দেই ডার্ক, তাও আমি দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? এক্স্যাক্টলি, কারণ আমার টেক্সটটা কোথায় চলে গেছে? এই লেয়ারের নিচে পড়ে গেছে, এই লেয়ারের নিচে পড়ে গেছে। ক্লিয়ার? তাহলে আমাকে কি করতে হবে? টেক্সটটাকে উপরে নিয়ে আসতে হবে, টেক্সটটাকে উপরে নিয়ে আসতে হবে। কিভাবে আমরা নিয়ে আসবো টেক্সটটাকে উপরে? আমি যদি একটু নিচে নামাই, টেক্সটটাকে যদি সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করি, এখানে একটা অপশন পাবেন, নাম হচ্ছে কি অ্যারেঞ্জ। কি নাম? অ্যারেঞ্জ। অ্যারেঞ্জে গিয়ে দেখেন চারটা অপশন আছে, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। ওকে, সো ব্রিং টু ফ্রন্ট বলতে এ কোথায় থাকে থাকুক একদম সবার উপরে চলে আসবে, সবার উপরে চলে আসবে। আর ব্রিং ফরওয়ার্ড বলতে সে একটা একটা করে উপরে চলে আসবে। এর উপরে যে লেয়ারটা ছিল সেটার উপরে চলে আসবে, তার উপরে যে লেয়ারটা ছিল সেটার উপরে চলে, মানে একটা একটা করে। হ্যাঁ, এখন এই ওয়ালটাকে যদি আমরা ব্রিং টু ফ্রন্ট করি, সে সবার উপরে চলে আসবে, আর তখন আমরা এই দুইটা আর দেখতে পারবো না। আর যদি ব্রিং ফরওয়ার্ড করি, তাহলে কি করবে? এর উপরে কোন লেয়ারটা আছে? হোয়াইট বোর্ড আছে, সে হোয়াইট বোর্ডের উপরে আসবে। আরেকবার ব্রিং টু ফরওয়ার্ড করলে সে পর্দাটার উপরে আসবে। এক্স্যাক্টলি, একটা একটা করে আসবে। ঠিক আছে? সো সেম জিনিস হচ্ছে সেন্ড ব্যাকওয়ার্ড, মানে আমরা যদি এখন পর্দাটাকে নিচে দিয়ে দিতে চাই, তাহলে ব্যাকওয়ার্ড করলে কি হবে? একটা একটা করে যাবে। আর যদি সেন্ড টু ব্যাক করি, সে একবারই চলে যাবে, একবারই চলে যাবে। ওকে, সো হ্যাঁ, সেটা তো আমি বলতে পারতেছি না, না দেওয়ারই কথা। আপনারা নিজেদের মতো করে একটা দিলে ওটা তো আসতে একটু টাইম লাগবে, বুঝেননি? আর যদি এখন দেয়, তাহলে হয়তো প্রতিষ্ঠানের প্যাটার্ন যেগুলো আছে সেগুলো দিবে, হোয়াটএভার। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম, এটাকে আমরা কি করবো এখন? আমি এখানে দিলে কিন্তু এটাকে দেখতে পারবো না, নিচে পড়ে যাবে। সো এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে কি করতে হবে? আমাকে ব্রিং টু ফ্রন্ট করতে হবে। সো আমি যদি ব্রিং টু ফ্রন্ট করি, তাহলে সে উপরে চলে আসছে। এখন আমি এটা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি। এই জিনিসটা ক্লিয়ার? এর একটা শর্টকাট আছে, শর্টকাট হচ্ছে কি কন্ট্রোল শিফট আর কি থার্ড ব্র্যাকেটের ক্লোজ বাটন। কি নাম? থার্ড ব্র্যাকেটের ক্লোজ। সো আমি যদি এটা প্রেস করি, তাহলে সে, সরি আমার এটা সিলেক্ট ছিল না, তাহলে এটা অটোমেটিক চলে আসবে। এই দেখেন চলে আসছে। আমি কি বোঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? খুবই সিম্পল জিনিস, তাই না? খুবই সহজ জিনিস। ওকে, সো এটাকে বোঝানোর জন্য আপনি যদি আরও কিছু দেখাই আপনাদের, ধরেন আমরা এখানে কিছু শেপ নিচ্ছি, আমি অনেকগুলো শেপ নিয়েছি, এগুলোর এখন আমরা কালার চেঞ্জ করবো। ওকে, সো র্যান্ডমলি আমি কালার ইনপুট করতেছি। ওকে, সরি, এটার কালার আমরা রেড দিয়ে দিই। এরকম দেখেন আমার কাছে এখানে অনেকগুলো শেপ আছে। এখন দেখেন সবার নিচে কোনটা আছে? এটা আছে। এটা আছে কোথায়? আমার একদম সবার নিচে। এই শেপটাকে যদি আমরা উপরে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? একদম উপরে নিয়ে আসবো আমরা। তাহলে কি করতে হবে? রাইট বাটন ক্লিক করে আমি অ্যারেঞ্জে যাব, আর তারপর কি করব? ব্রিং টু ফ্রন্ট। আমি যদি ব্রিং টু ফ্রন্ট করি, তাহলে আপনি দেখেন এটা সবার উপরে চলে আসছে। আমি যেখানে নিয়ে যাই না কেন, এখন সে সবার উপরেই থাকবে। এরপর আমি যদি তাকে কি করতে চাই, আমি যদি তাকে একটা একটা করে নিয়ে আসতে চাই, তাহলে আমি এখানে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে কি করব? ব্রিং ফরওয়ার্ড। তাহলে দেখেন সে এটার নিচে গেছে, কিন্তু ওটার উপরে আছে, তাই না? আস্তে আস্তে আসবে আর কি। আই থিঙ্ক আপনারা বুঝেছেন। এটা শর্টকাট কি? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের ক্লোজ বাটন। এই শর্টকাট আপনি এখানে দেখতেই পারবেন। অ্যারেঞ্জে গেলে যে এখানে দেখেন ডান পাশে শর্টকাট লিখে দেওয়া আছে, শিফট কন্ট্রোল আর হচ্ছে থার্ড ব্র্যাকেটের ক্লোজ বাটন। কন্ট্রোল আর থার্ড ব্র্যাকেটের ক্লোজ বাটন দিলে আপনার ফরওয়ার্ড হবে, আস্তে আস্তে আসবে আর কি। আর সেন্ড টু ব্যাক করার সময় ওপেন বাটনটা প্রেস করতে হবে। ধরেন এটা তো আছে এখন সবার উপরে, এটাকে আমরা কি করব? একদম সবার নিচে দিয়ে দেবো। কি করব? সবার নিচে দিয়ে দেবো, তাই না? সবার নিচে দিয়ে দেবো। তাহলে সবার নিচে দিয়ে দিতে গেলে কি করতে হবে? রাইট বাটন, তারপর অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাক দিয়ে দিলে একদম সে সবার নিচে চলে গেছে। দেখেন আমি কি বোঝাইতে পারছি? এবং এই সেন্ড টু ব্যাক করার কারণে এখানে যতগুলো লেয়ার আছে, সে কিন্তু এগুলোর নিচেও চলে গেছে একদম। দেখেন
সে একদম সব কিছুর নিচে চলে গেছে, আমার যত কিছু ছিল সব কিছুর নিচে চলে গেছে। সো এটাকে আরো ক্লিয়ারলি বোঝার জন্য আমরা লেয়ার প্যানেলটা ওপেন করে দেখতে পারি, তাহলে তাদের মুভমেন্টটা আমরা বুঝতে পারবো যে সে কোথা থেকে কোথায় যাচ্ছে আর কি। সো এই যে শেপ আমার, এটা একদম সবার নিচে আছে। সো এটাকে আমরা উপরে নিয়ে আসি আগে। দেখেন এখানে কি দেখা যাচ্ছে যে এখানে একটা ছোট ব্লু বাটন দেখা যাচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? তার মানে হচ্ছে এই যে লেয়ারটা, এই লেয়ারটা আমি সিলেক্ট করে আছি এখন এখানে, মানে আমি যে লেয়ারটা সিলেক্ট করব সেই লেয়ারের পাশে একটা ব্লু বাটন দেখা যাবে, ছোট ব্লু রেক্ট্যাঙ্গেল দেখা যাচ্ছে। তো আমরা এখন যদি চাই তাহলে এই যে বাটনটাকে যদি আমি ব্রিং আস্তে আস্তে উপরে বা নিয়ে আসি, একবারই উপরে নিয়ে আসি, আর আপনারা এখানে খেয়াল করবেন এটা কোথায় চলে যায়, ঠিক আছে? এটা খেয়াল করবেন, আমি অ্যারেঞ্জ করতেছি অ্যান্ড ব্রিং টু ফ্রন্ট করে দিলাম, দেখেন সে সবার একবারই উপরে চলে আসছে। আবার আমি যদি এখান থেকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দেই, একদম সে সবার নিচে চলে গেছে। জিনিসটা তো ক্লিয়ার, খুবই সিম্পল। ওকে, বুঝলে খুবই ভালো, না বুঝলে আরো ভালো। ওকে, সো আই থিঙ্ক আপনারা এটা বুঝেছেন। একটু পরে আমি আপনাদের কাজ দিব, আপনারা তখন করবেন। ওকে, সো এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে এর ভিতরে একটা ইমেজ ঢুকিয়ে দেওয়া, তাই না? সো ধরেন আমরা একটা স্টুডেন্ট ইমেজ নিয়ে আসি এখান থেকে। ধরেন আমরা এটাই কপি করতেছি, কপি ইমেজ, সরি আমি সেভ করব না, কপি করতেছি। সো ইমেজটা চলে আসছে। এখন ইমেজটা তো নর্মালি দেখেন এটা একটা অনেক বড় ইমেজ, কিন্তু আমরা কি চাচ্ছিলাম এই ইমেজটা কোথায় থাকবে? এই ইমেজটা থাকবে এই শেপের ভিতরে, এই শেপের ভিতরে আমরা যে এক্স্যাক্টলি ইলিপসটা নিয়েছিলাম তার ভিতরে। সো এখানে আবার আরেকটা পয়েন্ট আসে, নাম হচ্ছে, এটার নাম হচ্ছে ক্লিপিং মাস্ক। কি নাম? ক্লিপিং মাস্ক। এখন মাস্ক বলতে আমরা কি বুঝি? মাস্ক বলতে, মাস্ক জিনিসটা আসলে কি? আরে না, বাদ দেন এই জিনিস, বাদ দেন ডিজাইন, বাদ দেন, আগে আমরা রিয়েল লাইফে বোঝার চেষ্টা করি সবকিছুই। হ্যাঁ, ওনারটা অনেকটা ঠিক আছে। যেমন ধরেন মাস্কিং জিনিসটা, আমি যদি আমার সামনে এখন একটা বোর্ড ধরি, আমাকে কি দেখতে পারবেন? পারবেন না। আবার আমার বোর্ডটাকে, আমার সামনে যে বোর্ডটাকে দিছি ওটাকে যদি আমি গোল করে কাটি, তাহলে কি দেখতে পারবেন? আমাকে গোল আকারই দেখতে পারবেন, কিন্তু আমি কি গোল না। আমি কি বোঝাইতে পারছি? এই জিনিসটা কি বলা হচ্ছে? মাস্কিং। আমি কিন্তু দেয়ালের ওপারে আছে কি আছে দেখতে পাচ্ছি না, কিন্তু দেয়ালটাকে আমি রেক্ট্যাঙ্গেল শেপে কাটলাম বা হার্ট শেপে কাটলাম, যে কোনো একটা শেপে কাটলাম, তখন আমার ওই পাশের অংশটা আমি কিভাবে দেখতে পারবো? ওটার ভিতর দিয়ে, তাই না? সো এই জিনিসটাকেই বলা হচ্ছে মাস্কিং। এই জিনিসটাকেই বলা হচ্ছে মাস্কিং। আমি কি বোঝাইতে পারছি জিনিসটা? সো এখন আমাদের এটাকে মাস্কিং করতে হবে, এটাকে মাস্কিং করতে হবে। ইলাস্ট্রেটরে মাস্কিং করার আপনার একটা শর্ত আছে, যে আপনি যখন কোনো কিছু মাস্কিং করবেন তখন আপনার শেপটা অবশ্যই যেটাকে মাস্কিং করতে চাচ্ছেন তার উপরে থাকতে হবে। আমরা কাকে মাস্কিং করতে চাচ্ছি? এনাকে। কি দিয়ে মাস্কিং করব? এই শেপটা দিয়ে। তাহলে এই শেপটা আমার কোথায় থাকবে? অবশ্যই এই শেপটা কোথায় থাকবে? উপরে থাকবে। কিন্তু আমি যখন শেপটা এখানে দিচ্ছি তখন সেটা কোথায় পড়ে যাচ্ছে? নিচে পড়ে যাচ্ছে। তাহলে উপরে করার ইয়ে কি? রাইট বাটন, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, হয়ে গেছে। দেন আমাকে কি করতে হবে? দুইটাকেই সিলেক্ট করতে হবে। দুইটাকে বলতে আমি যতগুলাকে মাস্কিং করব আর কি সবগুলাকেই সিলেক্ট করতে হবে। তো আমি দুইটাকে ড্র্যাগ করে সিলেক্ট করছি, রাইট বাটন ক্লিক করে যদি মেক ক্লিপিং মাস্ক করে দেই, দেন আমার ছবিটা ওর ভিতরে চলে গেছে। সো এটা আমার উপরে করতে হবে, এই পর্যন্ত তো ক্লিয়ার। এখন আমার কি করতে হবে? আমি যেহেতু দুইটাকেই মাস্কিং করতে চাচ্ছি, অর্থাৎ সো দুইটাকে আমি সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে এখানে একটা অপশন আছে দেখেন, মেক ক্লিপিং মাস্ক। কি অপশন? মেক ক্লিপিং মাস্ক। আমি রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিলে সেটা এর ভিতরে চলে যাবে। ক্লিয়ার? কোনো কনফিউশন নাই তো? খুবই সিম্পল জিনিস আর কি। ওকে, সো যদি সিম্পল জিনিস হয় এটাকে আমরা এখানে নিয়ে এসে বসাই দিলাম। আর কি করছি আমরা দেখছেন, মেয়ের নাম ওমর ফারুক দিয়ে দিছি। আচ্ছা, সেই শেপটার দরকার নেই আমার, এটাকে আমি ডিলিট করে দিলাম। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া এটাকে তো আমরা ক্লিপিং মাস্ক করলাম, তো আমরা চাইলে এখন এটাকে মডিফাই করব কিভাবে, বা এটাকে আমরা রিলিজ করব কিভাবে? সো রিলিজ করার ওয়েও সেম। আমি রাইট বাটন ক্লিক করে কি করব, এই যে দেখেন ওই রিলিজ ক্লিপিং মাস্ক এখানে একটা অপশন আসছে। আমি যদি জাস্ট এখানে ক্লিক করি, এই ছবিটা এই শেপের ভিতর থেকে বের হয়ে আসবে।
বের হয়ে আসার পরেও কিন্তু দেখেন এখানে একটা রাউন্ড শেপ দেখা যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে। এখন যদি আমি সাইডে বাইরে ক্লিক করি, মানে সবগুলোকে ডিসিলেক্ট করি, করার পর এটাকে যদি আমি বাইরে বের করে নিয়ে আসি, তাহলে আমার এখানে কোনো শেপ নাই, আছে কি? নাই। কিন্তু আমি যদি এখানে সিলেক্ট করি, আমার শেপ কিন্তু এখনো আছে এখানে, এটা এখন আমার পাথ। হ্যাঁ, সো আমি এটাকে এখন কালার দিলে এটা আবার শো করবে। যখন আপনি ক্লিপিং মাস্ক থেকে রিলিজ করবেন কোনো কিছু, তখন এটাকে আপনার মাথায় রাখতে হবে, একটু মাথায় রাখতে হবে যে আমার যে শেপটা দিয়ে ক্লিপিং মাস্ক করা ছিল ও কিন্তু রিমুভ হয়নি, ও কিন্তু আছে, এক্সিস্ট করতেছে ওখানে, জাস্ট দেখা যাচ্ছে না। ওকে, এটা নিয়ে এটা তো বুঝেছেন। এখন আপনার এরকম আরেকটা কোশ্চেন হওয়া উচিত যে ভাই আমি তো এটাকে ক্লিপিং মাস্ক করে ফেলছি, এখন আমার ইমেজটা কোনোভাবে ডান দিকে চলে গেছে, বাম দিকে চলে গেছে, উপরে নিচে কেটে গেছে, কোনো একটা কিছু হয়ে গেছে, তো আমরা এখন কি করব? ইমেজটাকে এডিট করব। কিভাবে এডিট করব? তাহলে আমরা কি করব, এটাকে ওই যে টেক্সট বক্সে আমরা ডাবল ক্লিক করে ভিতরে যাইতাম, তো আমরা ক্লিপিং মাস্কেরও ভিতরে চলে যাব। সো আমি যখন ডাবল ক্লিক করব, তখন দেখেন আমি এক্স্যাক্টলি ভিতরে চলে গেছি, বলতে আমার ইমেজটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে, বাকিগুলো একটু গ্রে কালার হয়ে গেছে, তাই না? বাকিগুলোকে গ্রে কালার হয়ে গেছে। সো আমি যদি এখন সিলেক্ট করি, তাহলে আমার ইমেজটা সিলেক্ট হচ্ছে। এখন আমি ইমেজটাকে মুভ করতে পারবো, যে কোনো দিকে নিয়ে যাইতে পারবো, বড় করতে পারবো, ছোট করতে পারবো। সো আমি চাইলে এটাকে বড় করতে পারবো, ছোট করতে পারবো আমার ইচ্ছা মতো, ঠিক আছে? মডিফাই আমি এটাকে করতে পারবো। এবং এই যে একটা মুড চলে আসছে, দেখেন এখানে স্পেসিফিকভাবে আমার সিলেক্ট আছে কি? ইমেজটা। আমি যদি চাই এইটাকে আর সিলেক্ট করতে পারতেছি না, আমি আর কোনো কিছুকেই সিলেক্ট করতে পারতেছি না। এবং আমার উপরে এক্সট্রা একটা বার চলে আসছে, তাই না? এই যে দেখেন এই বারটা কিন্তু চলে আসছে, এটাকে আমি এই সাইডে এসে ডাবল ক্লিক করলে আবার চলে যাবে, ওই বারটা কিন্তু চলে গেছে। আবার যদি আমি এটাতে ডাবল ক্লিক করি, এটা চলে আসছে। সো এই যে একটা মুড, এই মুডটাকে বলা হয় আইসোলেশন মুড। কি মুড? আর এটা তো এখন সবার মুখস্থ শব্দ করোনার সময় থেকে, আইসোলেশন। আইসোলেশন মানে কি করা হয়? ওনাকে একদম একা করে দেওয়া হয়। সো সামথিং লাইক দ্যাট, যে আমরা এই যে ক্লিপিং মাস্কের ইমেজটা আছে, ইমেজটাকে আমরা একা করে দিচ্ছিলাম আর কি। ওকে, এখন আপনার এটা হইলো। এবার যদি আপনার এরকম মনে হয় যে ভাই আমরা তো ইমেজটাকে এডিট করতে পারতেছি, আমরা যে শেপটা নিছি সেই শেপটাকে এডিট করতে পারবো না, অবশ্যই আমরা শেপটাকেও এডিট করতে পারবো। দেখেন নিচে ক্লিক করলে আমার ইমেজ সিলেক্ট হচ্ছে, উপরে গিয়ে যদি যাই আমার শেপ সিলেক্ট হচ্ছে। আমি শেপটাকে চাইলে এখন এরকম করতে পারবো, মানে আমি শেপটাকেও মডিফাই করতে পারবো। আমার যে কোনো শেপ হতে পারে, নট অনলি ইলিপস, যে কোনো শেপ হতে পারে এটা এখানে, সেই শেপটাকেও কিন্তু আমি মডিফাই করতে পারবো। যাই হোক, এই শেপটা আমাদের এখন ভালো লাগতেছে না। ওকে, এরপরে তো আপনাদের আর কোনো কোশ্চিন নাই? আছে কি? আছে কোশ্চিন? আছে? নাই। ওকে, একটু পরে কোশ্চিন আসবে, সমস্যা নাই। হ্যাঁ, ওকে। সো নেক্সট যে আমাদের কাজ হবে, সেটা আমরা একটা প্যানেল নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ক্যারেক্টার প্যানেল। যেহেতু আমরা টাইপ টু রিলেটেড কথা বলতেছি, সেহেতু আমরা ক্যারেক্টার প্যানেলটাও নিয়ে কথা বলবো। ক্যারেক্টার প্যানেল নিয়ে কথা বলার আগে কিছু জিনিস ইনফরমেশন আপনাদের জানা দরকার। সেটা হচ্ছে টাইপ রিলেটেড বা টাইপোগ্রাফি রিলেটেড কিছু ইনফরমেশন আপনাদের জানা দরকার, যে টাইপোগ্রাফি জিনিসটা আসলে কি জিনিস। এটা টাইপোগ্রাফি বলতে আমরা বোঝাচ্ছি, যেমন আমরা ডিজাইন দেখতেছিলাম না, যে প্রত্যেকটা একটা ডিজাইনে যে টেক্সটগুলো থাকে, হ্যাঁ, সেই টেক্সটগুলোকে আমরা একটু ইয়ে করব। এখন আমাকে একটা কোশ্চেনের উত্তর দেন তো, যে ধরেন কোকাকোলা যে টেক্সটটা ইউজ করে, অ্যাপেল কি সেম টেক্সট ইউজ করে? করে না, তাই তো? বা অ্যাপেল যেটা ইউজ করে, অন্য একটা আইবিএম কি সেম ইউজ করে? করে না, ডিফারেন্ট ইউজ করে। কেন? আমার মর্জি ভাই। আচ্ছা, এগুলার প্রত্যেকটার পিছনে একটা করে লজিক আছে, ঠিক আছে? লজিক আছে, সবগুলোর পিছনে একটা করে লজিক আছে। সো আমরা টাইপোগ্রাফি নিয়ে ডিটেলস কথা বলবো, তার আগে জাস্ট বেসিক কিছু জিনিস আপনাদের জানায় রাখি। টাইপোগ্রাফি রিলেটেড বেসিক জিনিসপত্র, সেটা হচ্ছে একটা টাইপোগ্রাফি মানে হচ্ছে একটা, আচ্ছা আমরা যেটাকে ফন্ট বলি, এটা এক্স্যাক্টলি আসলে ফন্ট না, মানে এটা কেন জানি কোনোভাবে পপুলার হয়ে গেছে শব্দটা। সো আমিও এখন অভ্যস্ত, বা ক্লায়েন্ট সবাই বলে ফন্ট, হ্যাঁ, সবাই বলে এটাকে ফন্ট। আচ্ছা,
এখানে দুটো জিনিস আছে, একটাকে বলা হয় টাইপ ফেস আর একটাকে বলা হয় ফন্ট। একটাকে বলা হয় টাইপ ফেস আর একটাকে ফন্ট। এটা নিয়ে আমরা অবশ্য কথা বলবো পরবর্তী অন্য একটা ক্লাসে ডিটেলসে। আমি যেটা বেসিক জিনিসটাকে আপনাকে জানানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে এগুলোর মধ্যে একটু ডিফারেন্স আছে। এগুলো হচ্ছে ইমোশন অনুযায়ী ইউজ করা হয়, ইমোশন অনুযায়ী ইউজ করা হয়, ঠিক আছে? সবার ইমোশন আলাদা থাকে, ঠিক আছে? সবার ইমোশন। এখন ইমোশন জিনিসটা কি? ধরেন ধরেন আমরা একটা বার্গারের ডিজাইন করতেছি। এখন ভাই বার্গার, যে ব্যক্তি ক্ষুধার্ত সে কি বার্গার খায়? মানে ক্ষুধার্ত বলতে আমি বোঝাচ্ছি এরকম যে ধরেন একটা রিক্সা চালক যার প্রচুর ক্ষুধা লাগছে এখন, বা একজন খুবই গরিব মানুষ যার ক্ষুধা লাগছে, উনি কি বার্গার খাবে? খাবে না, বার্গার খাবে না। যদি ধরেন যে সেম টাকায় ভাত পাওয়া যায়, সেম টাকায় বার্গারও পাওয়া যায়, উনি কি বার্গার খাবে? খাবে না। কেন খাবে না? আরে না ভাই, ব্যাপারটা এরকম কখনোই না। ভাতের প্রতি ইমোশন, আচ্ছা ক্ষুধার্ত লোক কি ভাত খায়? সরি, ক্ষুধার্ত লোক কি বার্গার খায় কখনো? ইটস আ পয়েন্ট ব্রো। হ্যাঁ আপনি ঠিকই বলছেন যে ঠিক আছে আমি এখন বার্গার খাবো, বাসায় গিয়ে ভাত খাবো। আপনি বার্গারটা এক্স্যাক্টলি কেন খাচ্ছেন? কারণ মানে বার্গার মানুষ কখনো ক্ষুধা নিবারণের জন্য খায় না, ইটস এ টাইম পাস, এনজয়, টেস্ট, তাই না? আমি ডেলিশিয়াস কিছু খাচ্ছি, আপনি এনজয় করতেছেন ওই সময়টা, খাওয়ার সময়। ব্যাপারটা এইরকম। এখন আমি যদি ওই বার্গারটা, তাহলে আপনার কোথায় কানেক্ট হচ্ছে? ইমোশনের সাথে কানেক্ট হচ্ছে। ভাই বার্গার আপনার প্রয়োজনীয় খাবার না। একটা মানুষ যদি জীবনে কোনোদিন বার্গার না খায় সে মারা যাবে না, বা তার কোনো অসুস্থ হওয়ার সম্ভাবনাও নাই যে ওর একটা কিডনি ফেল হয়ে যাবে বার্গার না খাইলে, এরকম হওয়ার সম্ভাবনাও নাই। খাইলে উল্টো আরো সমস্যা। কিন্তু তবু মানুষ খাচ্ছে কেন? কি মানুষের একটা ইমোশনে অ্যাটাচ হয়ে গেছে যে খাই একটু এনজয় করি, তাই না? যেমন আর কি, আর কি হতে পারে? সেটাই তো আমি আপনাদের বলতেছি, আপনি সেম কাজটাই করতেছেন। ক্ষুধা নিবারণের জন্য আমি যেটা বোঝাচ্ছি যে ধরেন রিক্সা চালক, একটা রাস্তার একটা মানুষ, হ্যাঁ, যার ক্ষুধা লাগছে, উনি কখনো বার্গার খাবে না। তার মানে বার্গার খাইতে মানে একটা ক্লাস লাগবে, এটা ক্লাস লাগবে, ক্লাস লাগবে, ক্লাস লাগবে। ব্যাপারটা এরকম। আমি জাস্ট আপনাদের এটা বোঝানোর চেষ্টা করছি যে বার্গার কোনো মৌলিক খাবার না, তারপরে মানুষ যখন খাচ্ছে তার মানে সেটা ইমোশনের সাথে কানেক্ট করে খাচ্ছে। আপনি বার্গারের জায়গায় অন্য কিছু খেতে পারেন, অন্য কিছু খেতে পারেন, কিন্তু আপনি খাচ্ছেন না। আপনি মানে আপনার স্টাইলটা ইয়া দেখানোর জন্য বা পারিপার্শ্বিক, এটা হচ্ছে ইমোশন। হ্যাঁ, যে এটা আমার প্রয়োজনীয় জিনিস না, আমার প্রয়োজনীয় জিনিস না। সো এটাকে আমার মানুষের কোথায় কানেক্ট করতে হবে? আমার মানুষের কোথায় কানেক্ট করতে হবে? মানুষের কানেক্ট করতে হবে এটা ডেলিশিয়াস, হ্যাঁ, এটা এনজয়েবল, টাইম পাস, এই জায়গাটাতে কানেক্ট করতে হবে আমাদের। বার্গারের যখন আমরা কোনো ডিজাইন করব, কি জিনিসটা বোঝাইতে পারছি? সেম অ্যাজ আমরা ধরেন একটা চালের দোকানের চালের কোনো কিছু ডিজাইন করতেছি, তখন এটা মানুষের একদম কি প্রয়োজন। দেখেন এখানে আপনার এখানে ইমোশনটা বুঝতে হবে আলাদা আলাদা। প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা কিন্তু ইমোশন থাকে। কিছু জিনিস আছে যেগুলো আমার লাগবেই, হ্যাঁ, ওই যে নিড ওয়ান্ট একটা জিনিস আছে না, আমার যেটা লাগবেই। আরেকটা জিনিস আছে আমি চাই এটা, কিন্তু না হলেও হয়, না হলেই হয়। আমার এটা চাই তো, আমি তো চাই অনেক কিছু, কিন্তু আমার না হইলেও কিন্তু হচ্ছে এটা। সো আপনার এই দুটার ইয়ে করতে হবে। ধরেন ছোটো বাদাম, ছোটো ছোটো যারা বাদাম বিক্রি করতেছেন, আপনার কি বাদাম প্রয়োজনীয় খাবার? বাদাম আপনি কেন খান? টাইম পাসের জন্য খান। সো এটা হচ্ছে একটা কানেক্ট করা। তখন আপনি কেউ যদি বাদাম বিক্রি করতে চায়, আপনার কোন জায়গায় কানেক্ট করার চেষ্টা করবে? যে ভাই বসে বসে বোর হচ্ছেন, বাদাম খান, তাই না? যে গার্লফ্রেন্ডের সাথে বসে আছেন, চা খান, বাদাম খান, তাই না? সো এটাই হচ্ছে মেইন জিনিস। তো আমার ওই জায়গাটাতে হিট করতে হয়, এবং প্রত্যেকটা ইমোশনের ক্ষেত্রে আমাদের আলাদা আলাদা ডিফারেন্ট
টাইপোগ্রাফি আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ফন্ট আছে যেগুলোকে আমাদের ইউজ করতে হয় আর কি। ঠিক আছে, সো আমি একটু ক্যারেক্টার প্যানেলটা দেখাই, তাহলে আপনাদের বুঝতে হয়তো আরেকটু সুবিধা হবে। সো আমার এখানে কোনো ক্যারেক্টার প্যানেল নাই, যদিও এখানে আপনি টেক্সট সিলেক্ট করলে উপরে একটা প্যানেল দেখতে পারবেন, বাট আমরা এটা থেকে যাচ্ছি না, আমরা উইন্ডোতে যাচ্ছি। উইন্ডো থেকে একটু যদি নিচে আসি, এখানে আমার একটা প্যানেল থাকার কথা, আমি টাইপের ভিতরে একটা প্যানেল আছে, না হচ্ছে ক্যারেক্টার। সো আমি ক্যারেক্টারে গেলাম, ক্যারেক্টারে গিয়ে বেসিকভাবে আপনার এই কয়েকটা অপশনই দেখা যাবে। ওকে, আপনি যদি চান আরও কিছু অপশন আছে সেগুলোও শো করবে। আপনাকে কি করতে হবে সেক্ষেত্রে এই যে 3 ডট আছে এখানে ক্লিক করে শো অপশন দিলে আরও কিছু অপশন আসবে, বাট বাদ দেন আপাতত, আমরা আপাতত এই কয়েকটাই আগে দেখি এখানে কি কি আছে। সো উপরে একটা অপশন আছে দেখেন, ছোট ঘর আছে, আমি একটু ম্যাগনিফায়ার ইউজ করতেছি যেহেতু ওটা ছোট, আর জুম করলে ওটা বড় হবে না। তো আই থিঙ্ক আপনারা এখন ক্লিয়ার দেখতে পাচ্ছেন জিনিসটা, তাই না? হ্যাঁ, সো দেখেন এখানে একটা নাম দেখা যাচ্ছে, মিরিয়াড প্রো, এরকম একটা নাম। সো এটা হচ্ছে একটা বাই ডিফল্ট ফন্ট টাইপোগ্রাফি, যেটা ইলাস্ট্রেটর আপনি কোনো কিছু লিখলে অটোমেটিক সেটা ইউজ করে, যদি আপনি কোনো ফন্টকে সিলেক্ট করে না দেন। তো সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি এটাকে এডিট করতে পারবো। আমি যদি এটাকে আমি বাদ দিয়ে দিয়েছি, বাদ দিলে আমি চাইলে এখন আমার মতো করে এখানে একটা ফন্টের নাম লিখতে পারবো। যদি আমার কাছে আমার সিস্টেমে এই ফন্টটা ইনস্টল থাকে তাহলে সেটা শো করবে, আর যদি না থাকে তাহলে তো শো করার কথা নাই। বাট আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমার সিস্টেমে যে ফন্টগুলো ইনস্টল আছে সেগুলো আমার সামনে দেখাচ্ছে, শো করতেছে। এগুলো হয়তো আপনি মাইক্রোসফট ওয়ার্ডে ইউজ করছেন, তাই না? যে এটাতে তো আমারিতে এমন কিছু নাই, মাইক্রোসফট ওয়ার্ডে ইউজ করছেন। বাট এরপরে আরেকটা জিনিস আছে যে মাইক্রোসফট ওয়ার্ডে আপনি একটা ফন্টের সর্বোচ্চ কয়টা জিনিস পেয়েছিলেন, একটা হচ্ছে নর্মাল ফন্ট আর একটা বোল্ড ফন্ট। কিন্তু এখানে বিষয়টা এরকম না, একটা ফন্টের ওয়েট আছে। এখানে ওয়েট হচ্ছে এরকম হতে পারে, থিন হতে পারে, লাইট হতে পারে, মিডিয়াম হতে পারে, রেগুলার হতে পারে, সেমি বোল্ড, বোল্ড, এক্সট্রা বোল্ড। একটা ফন্টের অনেক অপশন আপনার কাছে, অনেক অপশন। আগে আমরা ইউজ করতাম বোল্ড আর হচ্ছে নর্মাল ফন্ট। সো এই যে নিচে যদি আমি দেখি ওয়েট, সো এখানে আপাতত রেগুলার দেখাচ্ছে কারণ এই ফন্টের হয়তো আর কোনো কিছু নাই। সো আমরা একটু ডিফারেন্ট ফন্ট যদি ট্রাই করি, ধরেন আমি এখানে একুমিন ট্রাই করি যদি, সো একুমিনে যদি যাই এখান থেকে, আমি এখন এটাকে অফ করে দেই, একুমিনের থেকে যদি আমি ট্রাই করি তাহলে আপনি দেখেন অনেকগুলো ফন্টের ভেরিয়েশন আছে। ঠিক আছে, কনডেন্স আছে, তারপরে যে লাইট, লাইট ইটালিক, রেগুলার, মিডিয়াম, মিডিয়াম ইটালিক, সেমি বোল্ড, বোল্ড, ব্ল্যাক, আলট্রা ব্ল্যাক, মানে আমার কাছে হিউজ অপশন আছে এখানে। ঠিক আছে, হিউজ অপশন আছে। সো এরপরে আপনাদের নিচে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ফন্ট সাইজ, সেটা হচ্ছে ফন্ট সাইজ। এক্স্যাক্টলি আমি ফন্ট সাইজটা এখান থেকে ধরে টেনেও বাড়াইতে পারি, আবার আমি যদি চাই যে না আমি এক্স্যাক্টলি এখান থেকে ফন্টটাকে বাড়াবো সেটাও আমি করতে পারি। ধরেন এখান থেকে যদি আমরা ফন্টটাকে করে দিই যে আমার 65 পিক্সেল পিটি দরকার, আমি সেটাকে 65 করে দিতেও পারবো। ঠিক আছে, আমার ইচ্ছে মতো। এরপরে আরেকটা জিনিস আছে, সেটাকে বলা হয় লাইন হাইট। কি বলা হয়? লাইন হাইট, লাইন হাইট। আচ্ছা, লাইন হাইট আপাতত এগুলো বাদ দেন, আপাতত এই দুইটা জিনিসই মনে রাখেন ফন্টের ব্যাপারে। আমরা এরপরে যখন টাইপোগ্রাফি নিয়ে দেখবো তখন সবগুলো নিয়েই কথা বলবো একবারই। টাইপের পরে ক্যারেক্টার, ক্যারেক্টার। ঠিক আছে, ওকে। সো সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা একটা ফন্ট সিলেকশন করে দিব। তো ফন্ট সিলেকশন করার জন্য ধরেন যে আমরা একটা ফন্ট ইউজ করতে চাচ্ছি, এখানে আমি একটা সুন্দর স্যান সেরিফ ফন্ট ইউজ করতে যাচ্ছি। আপনার মনে হতে পারে আবার স্যান সেরিফ কি জিনিস, মনে হলো আপাতত বাদ দেন, এত কৌতূহল এখন রাখেন না। তো আমি একটা ফন্ট ডাউনলোড করি, তখন ডাউনলোড করার জন্য অনেক ওয়েবসাইট আছে, আমি গুগল ফন্ট থেকে ডাউনলোড করতেছি। সো আমি গুগল ফন্ট লিখে যদি সার্চ করি, এখানে মোটামুটি অনেকগুলাই আছে ফ্রি ফন্ট, সুন্দর সুন্দর ফন্ট আছে। ঠিক আছে, এই যে সার্চ ফন্ট আছে না, তো সার্চ ফন্টে এখানে আমরা সার্চ করতেছি ধরেন ল্যাটো অথবা রেলওয়ে, রেলওয়ে। সো রেলওয়ে সার্চ করার পর দেখেন আমি রেলওয়ে ফন্টটা আমার সামনে চলে আসছে, ডান পাশে একটা অপশন আছে নাম হচ্ছে গেট ফন্ট। আমি গেট ফন্টে যাব, গেট ফন্টে গিয়ে দেখেন এখানে আমার একটা ফন্ট সিলেক্ট আছে রেলওয়ে, এখানে আছে গেট ইমবেড কোড। আমাদের ইমবেড কোডের দরকার নাই, এটা যারা ডেভেলপার তাদের দরকার হয়, তো আমাদের দরকার হবে শুধু ডাউনলোড। সো আমি এটাকে ডাউনলোড করে দিলাম। হ্যাঁ, সো ডাউনলোড হয়ে গেল, এটা একটা জিপ ফাইল হিসেবে আমার এখানে ডাউনলোড হলো। আমি যদি এখন আমার ইয়াতে যাই, রাইট বাটন ক্লিক করে এটাকে এক্সট্র্যাক্ট করব। হ্যাঁ, আমার এখানে সম্ভবত উইনরার ইনস্টল করা নাই, আমি একটু করে নিই।
উইনার জিনিসটা একটু ফ্রেন্ডলি, এটা করলে আর একটু বেশি সুবিধা হয় জিপ আনজিপের ব্যাপারগুলোতে। সো আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি। সো হয়ে গেছে। এখন দেখেন আমার ফাইলটা আই থিঙ্ক আর একটু ভিন্নভাবে দেখাবে। আমি লার্জ ফাইল দিলাম, এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে রেলওয়ে জিপ। আমি রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট টু রেলওয়ে করলাম, তাহলে আলাদা একটা ডিফারেন্ট ফোল্ডারে এটা ওপেন হবে। এই যে রেলওয়ে, দেন স্ট্যাটিকেও গিয়ে এই যে দেখেন ফন্টগুলা, ফন্টের ফাইল সবসময় দুইটা হয় এক্সটেনশন, টিটিএফ আর ওটিএফ। টিটিএফ ওটিএফ, টিটিএফ কি ট্রু টাইপ ফাইল, ওটিএফ হচ্ছে ওপেন টাইপ ফাইল, এগুলো জানতে হবে কিন্তু আপনাদের। টিটিএফ মানে আমরা যখন কোনো ফন্ট ইনস্টল করবো আমার ইয়াতে, সে ফাইলের এক্সটেনশনটা কি হবে। যেমন ধরেন আপনি যদি কোনো সফটওয়্যার আপনার সিস্টেমে ইনস্টল করেন, ওই ফাইলের এক্সটেনশনটা কি হয়, ইএক্সই। আপনি যখন কোনো সফটওয়্যার ইনস্টল করেন সেটার ফাইলের এক্সটেনশনটা হয় ইএক্সই। আর যখন আমরা ফন্ট ইনস্টল করব এটার এক্সটেনশনটা হবে দুইটা, একটা হচ্ছে টিটিএফ আর একটা হচ্ছে ওটিএফ, ট্রু টাইপ ফাইল, ওপেন টাইপ ফাইল। হ্যাঁ, ফন্ট নট ফ্রন্ট, ফন্ট। সো আমি এখন দিলাম ইনস্টল ফর অল ইউজার্স। তো আমি যে ফোনটা ডাউনলোড করলাম এটার নাম হচ্ছে রেলওয়ে। সো আমি যদি এখানে ওমর ফারুককে সিলেক্ট করে এখানে গিয়ে এখন সার্চ করি রেলওয়ে, দেখেন আমার পুরো রেলওয়ে ফোন চলে আসছে। সো আগের থেকে লুক সুন্দর আছে, তাই না? তো আমি মনে করেন আপাতত আমরা এটাতে উপরে সেমি বোল্ড ইউজ করতেছি, এটাকে একটু ছোটো করে দেই। হ্যাঁ, সো এখন আমি চাইলে সবগুলোতে চেঞ্জ করে ফেলতে পারবো ফন্ট। হ্যাঁ, সো আমরা রেগুলার ইউজ করলাম। সো এটা আর এই যে ইয়েটা ভালো না, নাম্বারটা ভালোভাবে আসতেছে না সুন্দরভাবে, আপাতত থাকুক ওইটাই। সো আমি এখান থেকে আইড্রপার দিয়ে এটাকে কপি করে দিলাম, ঠিক আছে। সো সেম অ্যাজ এটাকে আমি এখান থেকে কপি করে দিয়ে জাস্ট টেক্সটটা হোয়াইট করে দিলাম। ওকে, সো এটা একদম বেসিক একটা জিনিস আমরা করছি। এখন আপনি চাইলে এটাতে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। হ্যাঁ, আমরা যতটুকু শিখেছি তার মধ্যে থেকেই কিন্তু অনেক কিছু আরও অ্যাড করা যায়। ধরেন আমরা এখানে একটা ইলিপস ইউজ করতেছি এরকম। সো ইলিপসটাকে আমি অবশ্যই ব্যাকে ফেলে দিব। সো ব্যাকে ফেলে দেওয়ার জন্য অ্যারেঞ্জ যাবো, অ্যারেঞ্জ থেকে একদম সেন্ড টু ব্যাক করবো, এবং ইলিপসের কালার আপাতত আমরা ধরেন রেড ইউজ করি বা সামথিং লাইক দ্যাট, রেড ইউজ করতেছি। ওকে, এরকম। সো এটাকে আরেকটু ডার্ক করতে হবে, দেখতে একটু বিরক্ত লাগতেছে। হ্যাঁ, সো দেন আমি হয়তো এটাকে একটু নিচে নামাই দিব। দেন এই যে বাকি এক্সট্রা অংশ, সেই এক্সট্রা অংশটা এখন আমি কী করতে পারি ইলিপসে, আমি যদি এটাকে এক্সপোর্ট করি তাহলে এক্সট্রা অংশ অটোমেটিক চলে যাবে, কিন্তু আপনি দেখার জন্য হলেও আমরা আবার ক্লিপিং মাস্ক করতে পারি, আবার ক্লিপিং মাস্ক। সো আমার ধরেন এই যে ইলিপস আছে, এই ইলিপসের আমি বাইরের অংশটা দেখাতে চাচ্ছি না, তো আমি রেক্ট্যাঙ্গেলে যাব, এখান থেকে জাস্ট এখান থেকে এটা এরকম একটা রেক্ট্যাঙ্গেল লিখে দিলাম, দুইটাকে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। এক্স্যাক্টলি ইমেজটার ক্ষেত্রে আমি যা করছিলাম সেম কাজটা আমি এর সাথে করলে, সরি এখান থেকে আমি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিছি, বাকি অংশটা কিন্তু হাইড হয়ে গেছে এখন, মানে এক্স্যাক্টলি। হ্যাঁ, আবার ডাবল ক্লিক করলে আমি ভিতরে চলে যেতে পারবো, মডিফাই করতে পারবো। সো এটার আরও কিছু অপশন আছে আমাদের কাছে, সেগুলো আমরা পরে দেখব। না, ডিলিট করিনি কোনো কিছু। না, বাইরে যে অংশটা আমরা ডিলিট করি, যে অংশটা আমরা বাদ দিয়ে দিলাম, ওইটার পাতটা আছে না, ওইটা ডিলিট করতে হবে না? না, আমরা তো ডিলিট করি নাই কোনো কিছু, আমরা ওটা শেপ বিল্ডার টুল দিয়ে বা পাথফাইন্ডার দিয়ে করতে পারি, বাট যাই নেই আমরা কোনো। ভাই বুঝেননি ব্যাপারটা? আমি জাস্ট বললাম যে কি ডিলিট করার প্রয়োজন আছে কিনা, যে ওইটার পাতটা তো বাইরে রয়েই গেছে। ওটা আমরা ডিলিট করতে পারবো চাইলে, কিন্তু আমরা ওটাতে যেহেতু আমরা শেপ বিল্ডারে যাইনি বা পাথফাইন্ডারে কোনো কিছুতে যাইনি, সো এই জন্য আমরা ক্লিপিং মাছ দেখলাম, এই জন্য ক্লিপিং মাছ দিয়ে আমরা করলাম। ওকে, সো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। এখন আপনাদের যেটা করতে হবে, আপনাদের সামনের পিসিগুলো ওপেন করেন, একটু ওপেন করে আমরা কি কি শেখার চেষ্টা করলাম আর কি কি নিয়ে কথা বললাম একটু বলেন তো। আজকে আমরা প্রথমত ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে কথা বলছি, টাইপ টুল নিয়ে কথা বলছি, অ্যারেজ নিয়ে কথা বলছি, তাই না, আর ক্লিপিং মাস্ক নিয়ে কথা বলছি। চারটা জিনিস মেইন, এই চারটা জিনিস নিয়ে আমরা কথা বলছি। এই চারটা জিনিস আপনারা একটু করবেন এখনই, ঠিক আছে?
সো 11টা বাজে, আপনারা 12টা পর্যন্ত আপনাদের 1 ঘন্টা টাইম, 1 ঘন্টা টাইম হচ্ছে প্র্যাকটিস। কারো কোনো কোশ্চিন হলে আমি আছি এখানে।